আজকের ক্লাসে আমরা আলোচনা করব অ্যাকাউন্টিং ফর রেশিও নিয়ে এবং আজকে যে টপিকগুলো আলোচনা করা হবে সেই টপিকগুলো হলো 1 টোটাল অ্যাসেট টু ডেপ্ট রেশিও নিয়ে এবং 2 ইন্টারেস্ট কাভারেজ রেশিও নিয়ে। এর মধ্যে ইন্টারেস্ট কাভারেজ রেশিও তোমাদের কিন্তু অঙ্কেতে বেশি দিচ্ছে, যেটা উচ্চ মাধ্যমিকে পড়ার চান্স সবথেকে বেশি রয়েছে। এর আগের ক্লাসগুলোতে আমরা অলরেডি কারেন্ট রেশিও, কুইক রেশিও, ডেপ্ট টু ইকুইটি রেশিও, প্রোপাইটরি রেশিও এগুলো আলোচনা করে দিয়েছি এবং কিছু প্রশ্নের সমাধানও আমরা করেছি। যারা ক্লাসটি দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ক্লাসটি দেখে নিতে পারো। তো আজকের ক্লাসটা শুরু করা যাক। আর ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখনও জয়েন হওনি তারা অবশ্যই জয়েন হয়ে যাও, কেন এখানে এমসিকিউর সলিউশন করে দেওয়া হচ্ছে, প্লাস তার সাথে তোমাদের হচ্ছে যাবতীয় যে সাজেশান বা নোটস সেগুলো পিডিএফ আকারে দেয়া হচ্ছে। তাই অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা যত শীঘ্র পারো জয়েন হয়ে নিও। তো নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে টোটাল অ্যাসেট টু ডেপ্ট রেশিও। তাহলে যেটা আমরা বলি যে এটা সলভেন্সি রেশিওর মধ্যে পড়ছে। তো সলভেন্সি রেশিও বলতে আমরা কি বুঝি, যেটা আমাদের দীর্ঘকালীন সচ্ছলতার অনুপাত মাপার জন্য আমরা যে রেশিওগুলো করে থাকি। তো এর মধ্যে আজকে আমরা দুটো টপিক করাবো। তো প্রথম যেটা বলি টোটাল অ্যাসেটস টু ডেপ্ট রেশিও, টোটাল অ্যাসেট টু ডেপ্ট রেশিও। তো এটা বাংলায় যদি আমরা বলি তাহলে কি বলা হচ্ছে, সম্পত্তি দেনা অনুপাত। এখন কার সাথে কার অনুপাত সেটা আমাদেরকে জানতে হবে, কারণ প্রতিটা ক্লাসেই আমরা বলে আসছি যে রেশিও করতে গেলে অন্তত দুটো উপাদান লাগবে, কারণ একা একার কখনো রেশিও করা যায় না। অর্থাৎ পুরুষের সংখ্যা মহিলার সংখ্যা দুজন না যদি হয় বা দুটো উপাদান যদি না হয় তার আমরা অনুপাত করতে পারি না। তাহলে এখানে যে আমাদের টোটাল অ্যাসেট টু ডেপ্ট রেশিও, এই রেশিওটা কার মধ্যে কার করা হচ্ছে সেটা প্রথম আমাদেরকে জানতে হবে। তো এখানে যেটা আমরা করছি সেটা হচ্ছে আমাদের ডেপ্টের সাথে অর্থাৎ দেনার সাথে, ক্লিয়ার, ডেপ্টের সাথে টোটাল অ্যাসেটের অনুপাত হচ্ছে টোটাল অ্যাসেটস এর অনুপাত। তাহলে দুটো উপাদান কি, একটা হচ্ছে ডেপ্ট আর একটা হচ্ছে টোটাল অ্যাসেট। তাহলে ডেপ্টের সাথে টোটাল অ্যাসেটের অনুপাত। তাহলে ডেপ্ট কি আর টোটাল অ্যাসেট কি? ডেপ্ট হচ্ছে আমাদের দেনা, অর্থাৎ কারবারে যে দেনাগুলো রয়েছে। এখন দেনা স্বল্পকালীন দেনাও হতে পারে, দীর্ঘকালীন দেনাও হতে পারে। তো ডেপ্টটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব সেটাও বলছি। আর টোটাল অ্যাসেট কি? টোটাল অ্যাসেট হচ্ছে আমাদের কারবারে ফিক্সড অ্যাসেট কত রয়েছে আর কারেন্ট অ্যাসেট কত রয়েছে, এর সমষ্টিটাকে বলা হচ্ছে টোটাল অ্যাসেট। তাহলে টোটাল অ্যাসেট আর টোটাল ডেপ্ট এর মধ্যে যে আমরা অনুপাত করতে চলেছি সেটাই হচ্ছে টোটাল অ্যাসেট টু ডেপ্ট রেশিও। তাহলে রুলটা কি বা এর অনুপাতটা আমরা কি করে বার করব? এর রুলটা হচ্ছে আমাদের ওপরে থাকবে কি ডেপ্ট আর নিচে থাকবে টোটাল অ্যাসেট, নিচে থাকবে কি টোটাল অ্যাসেটস, ক্লিয়ার, যে আমাদের ডেপ্ট বাই টোটাল অ্যাসেট। অর্থাৎ এখান থেকে আমরা কি জানতে পারছি, রুলটা থেকে কি বোঝাচ্ছে? রুলটা থেকে বোঝাচ্ছে যে আমাদের মোট সম্পত্তি কত আছে সেই তুলনায় আমাদের ডেপ্ট কত আছে, অর্থাৎ দেনা কত রয়েছে। অর্থাৎ দেখা গেল আমার কারবারে টোটাল অ্যাসেট রয়েছে 1 লাখ টাকা, তার মধ্যে দেনা রয়েছে আমার কত, 50,000 টাকা। তাহলে আমার সেখানে হচ্ছে রেশিও কত হবে, প্রায় 50% হচ্ছে। তো এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি, এটাকে আমরা 100 দিয়ে গুণ করে ফেলতে পারি, ঠিক আছে, 100%-এ আমরা নিয়ে আসতে পারি বা 100 দিয়ে আমরা গুণ করতে পারি। অর্থাৎ এখানে যেটা বেরাবে সেটা আমরা শতকরা আকারে প্রকাশ করতে পারি, ক্লিয়ার। কারণ অনুপাতকে আমরা শতকরা আকারেও প্রকাশ করতে পারি, আমরা মিশ্রভাবেও প্রকাশ করতে পারি, আমরা হচ্ছে হারের মাধ্যমে বা টাইমসেও প্রকাশ করতে পারি। তাহলে এখানে ডেপ্ট বাই টোটাল অ্যাসেট এটাকে কিভাবে প্রকাশ করা হচ্ছে, এটাকে প্রকাশ করা হচ্ছে শতকরায়, ক্লিয়ার। তো এখন টোটাল অ্যাসেট আমি কি বললাম, 1 লাখ টাকা দেখা গেল আমার কাছে টোটাল অ্যাসেট আছে এবং তার মধ্যে দেখা গেল আমার ডেপ্ট রয়েছে 50,000 টাকার দেনা রয়েছে। তাহলে আমার টোটাল অ্যাসেট টু ডেপ্ট রেশিও কত হবে, 50%। এবার যদি দেখা যায় যে 60,000 টাকা দেনা রয়েছে, 70,000 দেনা রয়েছে, 80,000 দেনা রয়েছে, তাহলে এই অনুপাতটা কিন্তু বাড়তে থাকবে। অর্থাৎ 50%-এর জায়গায় 60%, 70%, 80% বাড়তে থাকবে। তবে এই রেশিওটা আমরা কেন করছি? এই রেশিওটা আমরা করছি দীর্ঘকালীন সচ্ছলতা জানার জন্য, যে এই রেশিওর মান যত বেশি হবে কারবারের পক্ষে কিন্তু খারাপ। অর্থাৎ আমার সম্পত্তি রয়েছে তার তুলনায় যদি অনেক বেশি আমার দেনা হয়ে যায় বা দেনা থাকে কারবারে, তাহলে সেটা মোটেই কাম্য নয় একটা কারবারের পক্ষে। তাহলে এটা আমরা কেন করছি, এই রেশিওটা আমরা কেন করছি? এই রেশিওটা আমরা করছি দীর্ঘকালীন
দীর্ঘকালীন সচ্ছলতা মাপার জন্য, দীর্ঘকালীন সচ্ছলতা মাপার জন্য। ঠিক আছে, দীর্ঘকালে আমার আর্থিক অবস্থা কীরকম, আমার কারবারটা দীর্ঘকালীন কিভাবে চলতে পারে বা দীর্ঘকালে কতটা চলার আমার নিশ্চয়তা রয়েছে সেটা জানার জন্য আমরা টোটাল অ্যাসেট টু ডেপ্ট রেশিও করে থাকি। অর্থাৎ এই রেশিওর মান যত বেশি হবে তাহলে কি বলবে, যদি 50%, 60%, 70%, 80% হয় তাহলে জানতে হবে অনেক খারাপ। ঠিক আছে, কেন? কারণ সম্পত্তির তুলনায় আমাদের দেনা প্রচুর পরিমাণ রয়েছে। ঠিক আছে, যত এই অনুপাতের মান বেশি হবে ততই কিন্তু খারাপ। এই অনুপাতের মান যত বেশি হবে ততই কিন্তু খারাপ, ক্লিয়ার? তাহলে এই হয়ে গেল আমাদের টোটাল ফান্ডামেন্টাল। যে এখানে আমরা পুরোটা বুঝলাম কি, আমরা সলভেন্সি রেশিও করছি। সলভেন্সি রেশিও কেন করি? দীর্ঘকালীন সচ্ছলতা জানার জন্য আমরা করি। তার মধ্যে একটা রেশিও হচ্ছে টোটাল অ্যাসেট টু ডেপ্ট রেশিও। এই রেশিও করতে গেলে দুটো উপাদান লাগবে। দুটো উপাদান কি কি? একটা উপাদান ডেপ্ট, একটা উপাদান টোটাল অ্যাসেট। অর্থাৎ এখান থেকে আমরা কি জানতে পারবো? এখান থেকে আমরা জানতে পারবো যে আমাদের মোট সম্পত্তির তুলনায় কতটা দেনা আমাদের কাছে রয়েছে। অর্থাৎ দীর্ঘকালে আমাদের দেনার পরিমাণ বাড়ছে না দেনার পরিমাণ কমছে, এটা সম্পর্কে আমরা জানতে পারবো। আর এই অনুপাতের মান যত বেশি হবে ততই কিন্তু খারাপ, যত কম হবে ততই কিন্তু ভালো। অর্থাৎ 10%, 20% এখন যদি থাকে তাহলে আমরা জানবো যে এই কারবারে সম্পত্তির তুলনায় দেনা খুব কম রয়েছে, অর্থাৎ এটা কারবারের একটা পজিটিভ দিক ইঙ্গিত করছে। আর যত বেশি হবে তত নেগেটিভ বা নেতিবাচক দিক আমাদের কিন্তু প্রকাশ করছে এই কারবারের। এখন এই যে বিষয়টা, এই ডেপ্ট আর টোটাল অ্যাসেট, এটা জেনে গেলেই এই রেশিওটা হয়ে গেল। যে অনুপাত করা তো সহজ, আমি বললাম এখানে দেবো 1 লাখ আর ডেপ্টে দেবো 50,000, হয়ে যাবে 50%। অ্যাসেটে দেবো 1 লাখ, ডেপ্টে দেবো 60,000, হয়ে যাবে 60%। কিন্তু এই ডেপ্টটা কি নিয়ে আমরা করব আর টোটাল অ্যাসেটটা আমরা কি নিয়ে করব, এইটুকুনি জেনে গেলেই ব্যাস এই রেশিওটা কমপ্লিট। তাহলে এখানে আমাদেরকে জানতে হবে যে ডেপ্ট আমরা কি পাবো। ডেপ্ট বলতে সাধারণত আমরা লং টার্ম ডেপ্টগুলোকে নিই, আবার ডেপ্ট বলতে আমরা লং টার্ম ডেপ্টের সাথে কারেন্ট লায়াবিলিটিও যোগ করি। অর্থাৎ আমাদের এই অনুপাতে যদি আমরা লং টার্ম ডেপ্ট নিই তাহলে আমাদের একটা উত্তর বেরাবে, আর যদি লং টার্ম ডেপ্টের সাথে কারেন্ট লায়াবিলিটি নিই তাহলে আর একটা উত্তর বেরাবে। তো পরীক্ষায় তোমরা দুটো পদ্ধতিই করবে, যেটা তোমাদের অপশানে থাকবে সেই উত্তরটাই কিন্তু তোমরা সঠিক দেবে। তো এখানে যে ডেপ্ট, তো ডেপ্ট বলতে আমরা 1 নম্বর বুঝি লং টার্ম ডেপ্ট। এইটাকে আমরা বুঝি লং টার্ম ডেপ্টের মধ্যে কি থাকে। লং টার্ম ডেপ্টের মধ্যে তোমার থাকতে পারে ডিবেঞ্চার, লং টার্ম লোন, ব্যাংক লোন, এগুলো থাকতে পারে, যেটা আগের ক্লাসেই আলোচনা করা হয়েছিল। তো তোমরা মনে রাখবে ডিবেঞ্চার, লং টার্ম লোন, ব্যাংক লোন এগুলো কিন্তু থাকতে পারে। আর কি বললাম, আর একটা হতে পারে ডেপ্টের মধ্যে তুমি লং টার্ম ডেপ্টকে নিতে পারো, লং টার্ম ডেপ্ট, তার সাথে তুমি নিতে পারো কি কারেন্ট লায়াবিলিটি নিতে পারো, কারেন্ট লায়াবিলিটিস। তাহলে এই কারেন্ট লায়াবিলিটিস মানে হচ্ছে স্বল্পকালীন দেনাগুলোকে বা দায়গুলোকে তোমরা নিতে পারো। অর্থাৎ লং টার্ম ডেপ্টের মধ্যে তোমার ডিবেঞ্চার থাকছে, লোন ফ্রম ব্যাংক থাকছে, এছাড়া তোমার হচ্ছে ব্যাংক লোন, এগুলো তোমার থাকছে। কারেন্ট লায়াবিলিটির মধ্যে কি থাকছে? কারেন্ট লায়াবিলিটির মধ্যে তোমাদের ক্রেডিটর থাকতে পারে, বিলস পেয়েবল থাকতে পারে, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস থাকতে পারে, তোমাদের হচ্ছে ব্যাংক ওভারড্রাফট থাকতে পারে। এই বিষয়গুলো কিন্তু কারেন্ট লায়াবিলিটির সাথে থাকতে পারে। অর্থাৎ এইটা হয়ে গেল তোমার ডেপ্টের বিষয়টা হয়ে গেল। তো টোটাল অ্যাসেট কি করে পাবো? তো টোটাল অ্যাসেট নিয়ে আর কিছু বলারই নেই। টোটাল অ্যাসেটের মধ্যে দুটো উপাদান থাকে, একটা হচ্ছে ফিক্সড অ্যাসেট আর একটা কারেন্ট অ্যাসেট। অর্থাৎ টোটাল অ্যাসেট আমরা একটা রুলই বেরাবে যে টোটাল অ্যাসেট আমরা কি করে পাবো, যে আমাদের হচ্ছে ফিক্সড অ্যাসেট আর প্লাস আমরা কি করব কারেন্ট অ্যাসেট, তাহলে আমরা পেয়ে যাব কি টোটাল অ্যাসেট। এবার আমরা দেখে নেব যে এই ফিক্সড অ্যাসেট আর কারেন্ট অ্যাসেট মিলে কত টাকা হলো আর এখানে ডেপ্ট ক টাকা হলো, তার অনুপাত আমরা করে নেব। তো এই রেশিওটা নিয়ে আর কিছু নতুন করে বলার নেই। আর এই রেশিওটা পরীক্ষায় কিন্তু খুব কম আসছে, কেননা আমি বেশিরভাগ টেস্ট পেপার বা যে পাঠ্যপুস্তকগুলো রয়েছে সেগুলোতে এই টোটাল অ্যাসেট টু ডেপ্ট রেশিও নিয়ে অঙ্কও কিন্তু খুব কম দেওয়া রয়েছে। যেটা বেশি আসছে সেটা হচ্ছে ইন্টারেস্ট কাভারেজ রেশিও। আর ইন্টারেস্ট কাভারেজ রেশিওতেই সবথেকে বেশি ছেলে মেয়েদের কিন্তু অসুবিধা হচ্ছে। তো ইন্টারেস্ট কাভারেজ রেশিও নিয়ে প্রথমে ফান্ডামেন্টালটা জেনে নেব, তারপরে আমরা কিন্তু পরীক্ষার ব্যবহারের যে উপযোগী অর্থাৎ পরীক্ষায় পড়তে পারে এমন প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আশা করি দুটো মেন তোমাদেরকে কোশ্চেন আমি করিয়ে দেবো। তো এরপর যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট কভারেজ রেশিও নিয়ে।
তো ইন্টারেস্ট কাভারেজ রেশিও হচ্ছে আমাদের সলভেন্সি রেশিওর মধ্যেই আসে। তো ইন্টারেস্ট কাভারেজ রেশিও তো ইন্টারেস্ট কাভারেজ রেশিও যাকে বলা হয় সুদ রক্ষার অনুপাত বা সুদ প্রদানের অনুপাত। তো যে কোনো বইতে যেরকমভাবে ভাষার উল্লেখ থাকতে পারে। তো আমাদেরকে জানতে হবে ইন্টারেস্ট কাভারেজ রেশিও মানে কার সাথে কার অনুপাত। দুটো উপাদান থাকবেই, কার সাথে কার অনুপাত কোন দুটো উপাদান। তো ফার্স্ট হচ্ছে ইন্টারেস্ট কাভারেজ রেশিও, যেটা আমাদেরকে জানতে হবে ইবিআইটি মানে কি? ইন্টারেস্ট বিফোর আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, অর্থাৎ আর্নিং বিফোর ইন্টারেস্ট এবং ট্যাক্স মানে সুদ এবং হচ্ছে তোমার কর প্রদান করার আগে আমরা কত টাকা আর্ন করতে পেরেছি বা প্রফিট করতে পেরেছি। অনেক সময় থাকে যে প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, এর সাথে অর্থাৎ ইবিআইটি এর সাথে ইন্টারেস্টের অনুপাত। ক্লিয়ার? এখন বিষয়টা তোমাদের কিন্তু একটু জটিল লাগলেও বলে দিই একদম সহজভাবে এই রেশিওটা আমরা কেন করি এবং কি। যে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, যে আমি ট্যাক্স দেওয়ার আগে, আমি সুদ প্রদান করার আগে, ধরো আমি 20,000 টাকা আমার প্রফিট হয়েছে, তাহলে ঠিক আছে যে আমার 20,000 টাকা প্রফিট হয়েছে ট্যাক্স দেওয়ার আগে এবং সুদ দেওয়ার আগে। এবার আমার কারবারে দেখা যায় কিছু ব্যাংক লোন আছে, কিছু ডিবেঞ্চার আছে, কিছু দেখা গেল হয়তো আমি কি বলবো যে কোনো জায়গা থেকে লোন নিয়েছি, তাতে কিছু টাকা আমাকে সুদ দিতে হয়। ঠিক আছে, এবার দেখা গেল এইভাবে আমাকে সারা বছরে 5,000 টাকা সুদ দিতে হয়। ঠিক আছে, এইভাবে আমাকে কি 5,000 টাকা সুদ দিতে হয়। ক্লিয়ার? তাহলে আমি আর্নিং করতে পারছি কত? 20,000 টাকা। সারা বছরে সুদ দিতে হয় কত টাকা? 5,000 টাকা। তাহলে আমি এই সুদ দেবো তো একবার বছরে, কারণ বছরে 5,000 টাকা আমি সুদ দিই, দেবো একবার। কিন্তু আমার দেওয়ার ক্ষমতাটা কত? দেওয়ার ক্ষমতা হচ্ছে আমার 4 গুণ, 4 টাইমস। ক্লিয়ার? এই হচ্ছে এত ইজি জিনিস যে আমি আর্ন করতে পারছি কত টাকা এবং আমাকে সুদ দিতে হচ্ছে কত টাকা। এর মধ্যে আমি কি করব? অনুপাতটা বার করে নেব যে আমি 20,000 টাকা আর্ন করতে পারছি আর বছরে সব মিলিয়ে আমি সুদ দেবো। ব্যাংকের সুদ দিতে পারি, ডিবেঞ্চারের সুদ দিতে পারি, অন্য কোথা থেকেও লোন নিলে সুদ দিতে পারি। তো সেই সুদ আমাকে বছরে পড়ে 5,000 টাকা। তো আমি সুদ দেবো 5,000 টাকা বছরে একবারই। এমন নয় যে আমি 20,000 টাকা আর্ন করছি মানে 20,000 টাকাই আমি সুদ দিয়ে দেবো। সুদ দেবো 5,000 টাকা, কিন্তু সুদ দেওয়ার ক্ষমতা কত? আমার ক্ষমতা হচ্ছে আমার 4 গুণ। ক্লিয়ার? তাহলে এটা থেকে আমরা কি জানতে পারছি? এটা থেকে আমরা দীর্ঘকালীন সচ্ছলতা তো জানতেই পাচ্ছি এবং তার সাথে সাথে এটাও জানতে পারছি যে আমাদের সুদ প্রদান করার ক্ষমতা কতটা। ঠিক আছে, সেই পাওয়ারটা কতটা সেটা আমরা জানতে পাচ্ছি। তাহলে ইবিআইটির সাথে আমরা ইন্টারেস্টের কি করছি? অনুপাত করছি। তাহলে এখানে যদি বলি আমরা রুলটা কি? রুলটা হচ্ছে আমাদের প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স বাই ইন্টারেস্ট। ক্লিয়ার? প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স বাই ইন্টারেস্ট, সুদ এবং কর দেওয়ার আগে আমরা কত টাকা আর্ন করতে পারছি এবং সারা বছরে কত টাকা সুদ দিই সেটার অনুপাত। আচ্ছা, যদি এরকম হতো যে আমি 20,000 টাকা আর্ন করতে পারছি আর সারা বছরে 20,000 টাকাই আমাকে সুদ দিতে হয়, তাহলে এই অনুপাতটা হতো 1। তাহলে আমার তো সুদ দিতেই সব টাকা শেষ হয়ে যেত প্রফিটের, তাই নয় কি? যে 20,000 টাকা আমি প্রফিট করছি আর 20,000 টাকাই বছরে সুদ দিতে হয়, তাহলে আমি সুদ দিয়েই কি হবে? আমার যে প্রফিট 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কারবারের পক্ষে মোটেই ভালো নয়। তাহলে এই অনুপাতটা যত বেশি হবে ততই ভালো। যদি 4 টাইম, 5 টাইম, 6 টাইম, 7 টাইমস যত বেশি হবে, ঠিক আছে, ততই কিন্তু এটা ভালো। ঠিক আছে, তাহলে এই অনুপাতের সাহায্যে আমরা কি জানতে পাই? সুদ প্রদানের ক্ষমতা জানতে পারি। সুদ প্রদানের ক্ষমতা জানতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এই অনুপাতের মান যত বেশি হবে তত ভালো। এই অনুপাতের মান যত বেশি হবে ততই ভালো। ক্লিয়ার? যে এই অনুপাতের মান যত বেশি হবে ততই ভালো। ঠিক আছে, এখানে আর কিছু কিন্তু জানার নেই। তো একবার সংক্ষেপে বলে দিই, তারপরে আমরা অঙ্কের দিকে চলে যাব, যে অঙ্কগুলো পরীক্ষায় কিন্তু আসতে পারে। তো ইন্টারেস্ট কাভারেজ রেশিও
সুদ প্রদানের অনুপাত বা সুদ রক্ষার অনুপাত আমরা করছি। অনুপাত করতে গেলে দুটো উপাদান লাগে। কি কি উপাদান? এক হচ্ছে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, আর একটা হচ্ছে ইন্টারেস্ট। অর্থাৎ আমি সুদ দেওয়ার আগে, কর দেওয়ার আগে কত টাকা আর্ন করেছি আর আমি কত টাকা বছরে সুদ দিই, এর অনুপাত। রুল কি? প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স বাই ইন্টারেস্ট। এই অনুপাত থেকে আমরা কি জানতে পারছি? সুদ প্রদানের ক্ষমতা জানতে পারছি। আর এই অনুপাত যত বেশি হবে তত ভালো। যদি এইটা দেখা যেত যে আমি 20,000 টাকা আর্ন করেছি কিন্তু আমাকে বছরে মাত্র 2,000 টাকা সুদ দিতে হয়, তাহলে অনুপাত তো 10 টাইমস। আমি দেবো একবার সুদ কিন্তু আমার সুদ দেওয়ার ক্ষমতা 10 গুণ রয়েছে। ঠিক আছে, এটা কারবারের পক্ষে অনেকটা ভালো। এই অনুপাতের মান যত বেশি হবে ততই কিন্তু ভালো। ঠিক আছে, এখন এবার আমরা অঙ্ক করে নেব। তোমাদের স্ক্রিনেতে অঙ্ক তোমরা দেখতে পাবে এবং পরীক্ষায় যে দু ধরনের অঙ্ক পড়ছে সেই দু ধরনের অঙ্কের কিন্তু আমি সমাধান করে দেবো। ক্লিয়ার? তো এখন তোমরা স্ক্রিনের মধ্যে একটা প্রশ্ন দেখতে পাবে যেখানে তোমাদের ইন্টারেস্ট কাভারেজ রেশিও বার করতে বলেছে, যেখানে তোমরা পেয়ে যাবে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স বা ইবিআইটি দেওয়া রয়েছে 9,50,000 টাকা। অর্থাৎ সারা বছরে আর্ন কত হয়েছে? 9,50,000 টাকা। এবার সুদ কতটা দিতে হবে সেটা তোমাদেরকে জানতে হবে। এখানে যেটা দেওয়া রয়েছে 12% ডিবেঞ্চারের ওপর সুদ দিতে হয়। ডিবেঞ্চার রয়েছে 7,50,000 টাকা। পাবলিক ডিপোজিটের ওপর 10% সুদ দিতে হয়, সেটা রয়েছে 2,50,000। ব্যাঙ্ক লোন রয়েছে 14% সুদ দিতে হয়, 2,50,000। আর রয়েছে 16% ব্যাঙ্ক ওভারড্রাফটের ওপর সুদ দিতে হয়, সেটাও 2,50,000। অর্থাৎ আমার আর্নিং হয়েছে 9,50,000 এবং টোটাল সারা বছরে কত টাকা আমি ইন্টারেস্ট দিচ্ছি সেটা আমি যদি জানি তাহলে আমার ইন্টারেস্ট বা সুদ প্রদান করার ক্ষমতা কতটা সেটা আমি জানতে পেরে যাব। তাহলে এখানে আমরা প্রথমে যেটা বলি সেটা হচ্ছে আমরা ইবিআইটি অর্থাৎ আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, এটা দেওয়া আছে 9,50,000 টাকা। ক্লিয়ার? এটা আমি আর্ন করতে পেরেছি। ঠিক আছে, সুদ এবং কর দেওয়ার আগে। এবার আমাকে দেখতে হবে যে কতটা আমি ইন্টারেস্ট দিচ্ছি, তাহলে আমরা কি করতে পারবো? ইন্টারেস্ট কাভারেজ রেশিও বার করতে পারবো। তো এখানে আমাদের টোটাল ইন্টারেস্ট কত হচ্ছে, যে টোটাল ইন্টারেস্ট আমরা ক্যালকুলেশন করব। টোটাল ইন্টারেস্ট, তো টোটাল ইন্টারেস্ট কী কী রয়েছে? 12% ডিবেঞ্চার রয়েছে, যে ডিবেঞ্চারের ওপর 12% সুদ দিতে হয়। ডিবেঞ্চার রয়েছে 7,50,000 গুণিতক 12%, তাহলে এটা আমরা যদি করি তাহলে আমাদের হচ্ছে 90,000 টাকা। আচ্ছা, আর কিসের ওপর সুদ দিতে হয়? আমাদের দিতে হয় 10% পাবলিক ডিপোজিটের ওপর। 10% পাবলিক ডিপোজিটের ওপর সুদ দিতে হয় 2,50,000 টাকার ওপর 10%, তাহলে যেটা হচ্ছে আমাদের 25,000 টাকা। ক্লিয়ার? আর কিসের ওপর সুদ দিতে হয়? 14% সুদ দিতে হয় ব্যাঙ্ক লোনের ওপর। 14% সুদ দিতে হয় ব্যাঙ্ক লোনের ওপর, এটাও রয়েছে 2,50,000 টাকা। তার আমরা 14% ইন্টারেস্ট দিই। ক্লিয়ার? তাহলে কত আমরা ইন্টারেস্ট দিচ্ছি? যে 14% ইন্টারেস্ট যদি হয় আমাদের হচ্ছে 35,000 টাকা। ক্লিয়ার? আর যেটা হচ্ছে আমরা 16% আমাদেরকে ইন্টারেস্ট দিতে হচ্ছে কিসের ওপর? সেটা হচ্ছে ব্যাঙ্ক ওভারড্রাফটের ওপর। ব্যাঙ্ক ওভারড্রাফটের ওপর, যেটা 2,50,000 গুণিতক 16%, যেটা হচ্ছে আমাদের 40,000 টাকা। তাহলে টোটাল হচ্ছে 1,90,000 টাকা। ক্লিয়ার? তাহলে আমি আর্ন করেছি কত টাকা? আর্ন করেছি 9,50,000 টাকা। আমাকে সুদ দিতে হবে 1,90,000 টাকা। আমি সুদ বছরে একবারই দেবো 1,90,000 টাকা, কিন্তু দেওয়ার ক্ষমতা আমার কত রয়েছে? দেওয়ার ক্ষমতাটাই হচ্ছে আমাদের কি? ইন্টারেস্ট কাভারেজ রেশিও। তাহলে আমাদের ইন্টারেস্ট কাভারেজ রেশিও কত হচ্ছে? আর্ন করেছি 9,50,000 টাকা আর ইন্টারেস্ট দিতে হবে 1,90,000 টাকা, অর্থাৎ 5 টাইমস। ক্লিয়ার? অর্থাৎ 5 গুণ ক্ষমতা রয়েছে। আমি তার মানে এমন নয় যে 9,50,000 টাকায় একেবারে 5 বছরের সুদ দিয়ে দেবো। ঠিক আছে, এরকম কোনো ব্যাপার নয়। ঠিক আছে, আমি সুদ দেবো 1,90,000 টাকা, কিন্তু দেওয়ার ক্ষমতা রয়েছে 5 গুণ। এটা যত বেশি হবে তত ভালো। 6, 7, 8, 9 যত টাইমস বেশি হবে তত কিন্তু ভালো। তো এই ধরনের একটা ক্যালকুলেশন তোমাদেরকে দেখালাম। তো এই ধরনের ক্যালকুলেশনের অঙ্কটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। আর একটা ক্যালকুলেশন যেটা করছি সেটা তোমাদের কিন্তু ইবিআইটিটাও ক্যালকুলেশন করতে হবে আর ইন্টারেস্টটাও ক্যালকুলেশন করতে হবে, যেটা সবথেকে বেশি ছেলে মেয়েদের কিন্তু আটকাচ্ছে। এবার জানি না কেন আটকাচ্ছে, তোমরা বুঝতে কিছু অসুবিধা হয়তো তোমাদের হয়েছে, আমাকে অনেকে মেসেজ করছে। ঠিক আছে, আমি এবারে তোমাদেরকে বুঝিয়ে দেবো, তারপরে আশা করি তোমাদের আর কোনো হচ্ছে সমস্যা হবে না। তো এরপরে আমরা আরেকটা অঙ্ক নেব, সেই অঙ্কটা নিয়ে তোমাদেরকে আমরা আলোচনা করব। তো যে অঙ্কটা রয়েছে নেক্সট অঙ্ক তোমরা স্ক্রিনের মধ্যেই কিন্তু দেখতে পাবে। যে দেখো একটা অঙ্ক দেওয়া রয়েছে যে শেয়ার ক্যাপিটাল রয়েছে 1,60,000 টাকা। আগে বলে দিয়ে এখানে কি বার করতে বলেছে? এক বলেছে অঙ্কটায় ডেপ্ট ইকুইটি রেশিও নির্ণয় করো, আর বলেছে ইন্টারেস্ট কভারেজ রেশিও নির্ণয় করো। আমরা ইন্টারেস্ট কভারেজ রেশিওটাই এখন করব। ঠিক আছে,
তো শেয়ার ক্যাপিটাল 1,60,000 দেওয়া রয়েছে, ক্যাপিটাল রিজার্ভ দেওয়া আছে 60,000, প্রফিট অ্যান্ড লস দেওয়া রয়েছে 1,00,000 টাকা। তো এইগুলো এখন আমাদের কাজে লাগবে না, কেন আমরা ডেপ্ট ইকুইটি রেশিও করছি না। আচ্ছা, আমাদের কি কাজে লাগবে, যে আমাদের লোন নেওয়া রয়েছে 15%, 2,00,000 টাকা, অর্থাৎ 2,00,000 টাকার 15% সুদ দিতে হয়, এটা কাজে লাগবে। তাহলে ইন্টারেস্টটা বুঝতে পারছো, আমাদের হবে 2,00,000 টাকার 15% সুদ দিতে হয়। কিন্তু আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স অঙ্কে দেয়া থাকবে না, সেটা তোমাকে নির্ণয় করতে হবে। যেমন দেখো, তোমাকে বলছে ট্যাক্স পেইড ডিউরিং দ্য ইয়ার 40,000, যে 40,000 টাকার ট্যাক্স পেমেন্ট করা হয়ে গেছে। আর প্রফিট ফর দ্য কারেন্ট ইয়ার আফটার ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স দেওয়ার পরে তোমার কাছে টাকা রয়েছে 80,000 টাকা। দেওয়ার পরে, দেওয়ার কিন্তু আগে নয়। আগে কত রয়েছে সেটাই তোমাদেরকে এখানে বার করতে হবে, ঠিক আছে? সেটা বার করে ফেললে তোমাদের আর অঙ্ক আশা করি মিলে যাবে এবং তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তো এখন আমরা এই ইবিআইটিটা কি করে বার করব। তো এখানে যে অঙ্কটা রয়েছে সেটা আমি একটু মুছে দিচ্ছি এবং এই অঙ্কটার দিকেই তোমাদেরকে কিন্তু নিয়ে চলে যাচ্ছি একেবারে। যে আমরা কি বললাম, আমাদের দরকার আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, ইবিআইটি। ক্লিয়ার? এটা আমাদের দরকার, আমাদের আফটার দরকার নেই, বিফোর দরকার। আগে কত টাকা ট্যাক্স আর সুদ দেওয়ার আগে কত টাকা পেয়েছি এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। কোশ্চেন মার্ক, এটা কত হবে, ঠিক আছে, সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে এটা কি করে বার করব, দেখো প্রথমে কি হচ্ছে ইবিআইটি, বা আমরা দিয়ে দিচ্ছি একবারে পুরোটাই লিখছি আমরা, যে আর্নিং হচ্ছে আমাদের আফটার, কি বলেছে, আফটার ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, যে ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স দেওয়ার পর ক টাকা পড়ে রয়েছে, 80,000। এই টাকাটা পড়ে রয়েছে কি দেওয়ার পর, ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স দিয়ে দেওয়ার পর 80,000 টাকা আছে। তাহলে দিয়ে দেওয়ার আগে কত ছিল সেটা জানতে হবে। আচ্ছা, এখানে ট্যাক্স দিয়েছি 40,000, যদি ট্যাক্স না দিতাম তাহলে কত টাকা থাকতো, 1,20,000। তাহলে আমি এখানে শুধু লিখে দিচ্ছি কি, আর্নিং আফটার ইন্টারেস্ট, ঠিক আছে, বা হচ্ছে আর্নিং আফটার ইন্টারেস্ট, শুধুমাত্র ইন্টারেস্টটা দেওয়ার পর, যে আমরা ট্যাক্স হচ্ছে দিইনি, ধরো ট্যাক্স এখনও দিইনি, ঠিক আছে, তাহলে আমাদের কাছে কত টাকা থাকতো, তাহলে 80,000-এর সঙ্গে অ্যাড হয়ে যাবে 40,000, অর্থাৎ 1,20,000 টাকা আমার কাছে থাকতো, ঠিক আছে। অর্থাৎ ইন্টারেস্ট দেওয়ার পর হচ্ছে আমার কাছে থাকতো কত টাকা, 1,20,000, ঠিক আছে। ট্যাক্স যদি না দিতাম, ট্যাক্স দিয়ে দিয়েছি বলে 80,000 হয়ে গেছে, মানে ট্যাক্সও দিয়ে দিয়েছি, ইন্টারেস্টও দিয়ে দিয়েছি। তাহলে আমাদেরকে ট্যাক্সটাকে আবার ঘুরে আনতে হবে, ইন্টারেস্টটাকেও ঘুরিয়ে আনতে হবে, ঠিক আছে, এইটুকুনি শুধু করতে হবে। তাহলে এবার যদি বলি আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, তাহলে কত হবে, এখন ইন্টারেস্টটা কত, ইন্টারেস্ট আমরা এখানে ক্যালকুলেশন করে নিচ্ছি, যে আমাদের ইন্টারেস্ট হচ্ছে ওই যে লোন নেওয়া হয়েছে 2,00,000 টাকা, 2,00,000 টাকার 15% ইন্টারেস্ট, তাহলে 30,000 টাকা ইন্টারেস্ট। ক্লিয়ার? যে 30,000 টাকাটাকে আমরা ঘুরিয়ে নিয়ে এলাম, 30,000 টাকা, তাহলে আমাদের টোটাল আর্নিং হয়েছিল 1,50,000 টাকা। এইটা তোমাদের কিন্তু দরকার, অর্থাৎ তোমাদের অঙ্কে কিন্তু দেওয়া থাকবে আর্নিং আফটার ট্যাক্স আফটার ইন্টারেস্ট দেওয়ার পরে, ট্যাক্স দেওয়ার পরে তোমাদেরকে ঘুরে ইন্টারেস্টটা যোগ করে দিতে হবে আর ট্যাক্সটা যোগ করে দিতে হবে। দুটো জিনিস যোগ করে দিলেই তোমরা পেয়ে যাবে কি, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। অর্থাৎ 80,000-এর সাথে আমি 40,000 আর 30,000 যোগ করে দিয়েছি, 40,000 ট্যাক্সটা যোগ করে দিয়েছি, আর কি করেছি তোমাদের হচ্ছে ইন্টারেস্ট 30,000 যোগ করে দিয়েছি, টোটাল 1,50,000 চলে এলো। এবার এইটা হচ্ছে আমার ইবিআইটি। তাহলে ইবিআইটি কত পেয়ে গেলাম, 1,50,000 টাকা। ক্লিয়ার? আর ইন্টারেস্ট দিতে হয়, এখানে আর ট্যাক্সটা ধরলে হবে না, ইন্টারেস্ট দিতে হয় কত, 30,000, ঠিক আছে। তাহলে এখানে আমার হচ্ছে ইন্টারেস্ট কাভারেজ রেশিও কত হবে, যে ইন্টারেস্ট কাভারেজ রেশিও কত হবে, যে আমার ইবিআইটি হচ্ছে 1,50,000, ট্যাক্স আর ইন্টারেস্ট দেওয়ার আগে হচ্ছে 1,50,000 টাকা আমার আর্ন হয়েছিল। আর এখানে ট্যাক্সটা ধরলে হবে না, মানে 30-এর সঙ্গে আবার 40টা ধরে নিলে হবে না, শুধু ইন্টারেস্টটা নেবে। কেন, এর নিচে কি থাকে, টোটাল ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্ট হচ্ছে 30,000, তাহলে আমার 5 গুণ ক্ষমতা রয়েছে, 5 টাইমস, অর্থাৎ আমার ইন্টারেস্ট দেওয়ার ক্ষমতা কত, 5 টাইমস আমার ইন্টারেস্ট দেওয়ার ক্ষমতা রয়েছে। তো আজকের জন্য এতটা থাকবে। তোমাদের নেক্সট ক্লাসে আমরা টার্নওভার রেশিও আর তার আরেকটা ক্লাস নিয়ে আসবো, সেখানে আমরা প্রফিটেবিলিটি রেশিওগুলো করাবো। নিট প্রফিট রেশিও থাকবে, তোমাদের গ্রস প্রফিট রেশিও থাকবে, অপারেটিং প্রফিট রেশিও থাকবে, এইগুলো থাকবে। তো আজকের জন্য এতটাই, ধন্যবাদ।